আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের কাজ করার তাগিদ মির্জা ফখরুলের। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশের পদযাত্রা। লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানোকে দেশের মানুষ পরোয়া করে না, জামায়াত আমির। ভারতে পালিয়ে গোলাম রাব্বানী ছড়াচ্ছেন দেশের বিরুদ্ধে গুজব। জয়ের আশীর্বাদে পলকের লাগামহীন দুর্নীতি। মিয়ানমারে অস্থিরতা, টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ ট্রলার চলাচল। শহীদ আবু সাইদের বাবা অসুস্থ, ঢাকায় আনা হলো সেনাবাহিনীর হেলিকপ্টারে। ভাগে যোগে সোনালী ব্যাংকের টাকা লুট করলেন কর্মকর্তারা। কনকনে শীতে কাহেল কুড়িগ্রামের মানুষ। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে আবারও বাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত এক। এবং ভারতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ১৮০ বছরের পুরনো মসজিদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি না দেয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার সকালে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান আন্তর্জাতিক এই অপরাধ আইন বিশেষজ্ঞ। টবি ক্যাডম্যান বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না। আশা করছি ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। এর আগে সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ক্যাডম্যান। বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে। যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল একথা বলেন। মঙ্গলবার লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মির্জা ফখরুল বলেন, গত ৫ আগস্টের পর ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেননি বলে আমি মনে করি। মির্জা ফখরুল বলেন, যুক্তরাজ্যের পার্লামেন্টে ৪ জন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে আমরা এখানে ব্যর্থ হয়েছি, আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ ও সতর্ক হতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। বুধবার বেলা ১১টা ২০ রাজধানীর রাজারবাগের পুলিশ অফিসার্স কোয়ার্টারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে পৌঁছাবে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবাদ লিপি জমা দেওয়া হবে। পদযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার সামনে কয়েকজন পুলিশ সদস্য হাঁটছেন। এছাড়া যে পথটি দিয়ে যাবে তার প্রতিটি মোড়ে পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। পদযাত্রায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্ত থেকে খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খায়রুল ইসলাম ওই ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ওহিরউদ্দিন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারত ও বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি
চোরা কারবারির দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকেন। এ সময় ভারতীয় জলপাইগুড়ি 98 বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরা কারবারিদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান তারা। পরে বিকেলে সীমান্ত আইন সংক্রান্ত মামলা দিয়ে মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে খায়রুলকে হস্তান্তর করে বিএসএফ। দেশে যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানোকে দেশের মানুষ পরোয়া করে না। সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। ঐতিহাসিক 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তেমনি একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট গোলাম রাব্বানী। তবে হঠাৎই কলকাতার রাস্তায় দেখা গেছে তাকে। সোমবার কলকাতার গণমাধ্যম দ্য ওয়াল নিউজ এর সাক্ষাৎকার দিতে দেখা গেছে গোলাম রাব্বানীকে। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য করেন তিনি। দ্য ওয়াল নিউজের পক্ষ থেকে গোলাম রাব্বানীর কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা শোনা যাচ্ছে তা সত্যি কিনা। উত্তরে গোলাম রাব্বানী বলেন, ঘটনা সত্যি, যা রটে তা তো কিছুটা ঘটে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিছুদিন আগেও ছিলেন দেশের পরিচিত ও প্রভাবশালী একজন ব্যক্তি। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তিনি বর্তমান ছিলেন, কিন্তু পলক ক্ষমতার বেধড়ক অপব্যবহার করেছেন। তিনি নাটোরের সিংড়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, তৈরি করেছিলেন 5 স্টার বাহিনী, দলীয় পদ পদবি থেকে জনপ্রতিনিধির চেয়ার সবই ব্যবহার করেছিলেন আত্মীয় স্বজন, বন্ধু ও অনুগত ব্যক্তিদের দখলে রাখতে। আর ভিন্ন মতের হলে সে যে দলেরই হোক বা বিরোধী পক্ষের কেউ ছাড় পেতেন না। 2008 সালে নাটোর 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জুনায়েদ আহমেদ পলক। 2014 সালে আবারও এমপি হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে আওয়ামী লীগ সরকারের পরের 2 মেয়াদেও 2018 ও 2024 সালে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2024 সালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের জেরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে। এরপর থেকে দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ঘটনায় জোরদার করা হয়েছে সীমান্তের টহল কার্যক্রম। এই অবস্থায় বুধবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বন্ধ রয়েছে মাছ ধরা। সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ জানান, মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের পক্ষ থেকে ট্রলার চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে। আজকে থেকে সেন্ট মার্টিন থেকে কোনো ট্রলার টেকনাফের উদ্দেশ্যে ছাড়বে না। সবশেষ মঙ্গলবার টেকনাফ সেন্ট মার্টিন রুটে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে 5টি ট্রলার চলাচল করছে বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। আবু সাইদের বড় ভাই রমজান আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 7 ডিসেম্বর শহীদ আবু সাইদের বাবা জ্বর ও পেটের ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে 10 ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। আলমগীর কবির 2019 সালে সোনালী ব্যাংক থেকে একটি ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাই বাছাই করে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ঋণ দেওয়া সম্ভব নয়। কিন্তু 2022 সালে এসে তিনি জানতে পারেন 2019 সালেই তার নামে 10,86,000 টাকার একটি ঋণ অনুমোদন হয়ে গেছে। বিষয়টি জানার পর যাচাই করতে গেলে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা বলেন এটা অন্য আলমগীর। আলমগীর কবির সোনালী ব্যাংকের চট্টগ্রাম ইসলামী উইন্ডো থেকে বিতরণ হওয়া অনেকগুলো ভুয়া ঋণেরই একটি উদাহরণ। নিজস্ব নিরক্ষীয় এমন 28টি ঋণ ধরা পড়েছে, যেখানে গ্রাহক জানেই না তাদের নামে ঋণ বরাদ্দ হয়েছে, টাকাও তুলে নেওয়া হয়েছে। এভাবে নানা কায়দায় সোনালী ব্যাংকের আগ্রাবাদ কর্পোরেট শাখার ইসলামী উইন্ডো থেকে 18,81,01,135 টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে।
উত্তরীয় হিমেল হাওয়া ও শীতের ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে উত্তর জনপদ কুড়িগ্রামের মানুষ। আজ বুধবার সকাল 7টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল মঙ্গলবার ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে ঘন মেঘ থাকায় আগামী 24 ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন কৃষি, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। শীতে কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত 16টি নদ নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষজন। 2 মাসের ব্যবধানে লক্ষ্মীপুরে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আবারও বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে। আবুল কালাম নামে এক যাত্রী নিহত হয়েছেন, এতে আরো 3 জন আহত হয়েছেন। বুধবার ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনটিতে আলমদিনা নামে একটি লোকাল বাসে গ্যাস রিফিলের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম লক্ষ্মীপুর পৌর শহরের শাহপুর এলাকার জাকির হোসেনের ছেলে ও পেশায় রং মিস্ত্রি। আহতরা হলেন নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন ও লক্ষ্মীপুর পৌর শহরের শাহপুর এলাকার নাইম সহ 3 জন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালে ফতেপুর জেলার লালৌলি শহরের সদর বাজারে অবস্থিত নুরি জামে মসজিদের পিছনের অংশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী এবং এএসপি বিজয় শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভারী পুলিশ বাহিনী ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। প্রতিবেদন অনুযায়ী পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ফতেপুরের নুরি মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল। নোটিশে বলা হয়, ড্রেন নির্মাণে মসজিদের পেছনের অংশ বাধা সৃষ্টি করেছে। মসজিদ কমিটি এজন্য 1 মাস সময় চেয়েছিল, কিন্তু সে সময় দেওয়া হয়নি। মসজিদ কমিটির সেক্রেটারি সৈয়দ নুরি বলেন, এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি 13 ডিসেম্বর হলেও প্রশাসন তার আগেই ব্যবস্থা নিয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।